জি স্যার। আচ্ছা, সবাই দেখতে পেলে আমি রেকর্ডিংস অন করেছি। এখন এটা পরবর্তীতে রেকর্ডেড ভার্সনটা আমি গুগল ক্লাসরুমে আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে দিয়ে দেবো। তো দেখেন আমরা যেটা আজকে পড়াবো সেটা অ্যাপ্লিকেশন টু ডিওই। ডিওই মানে হচ্ছে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট। এটা বাংলাদেশের জন্য সর্বোচ্চ যে অথরিটি, যাদের কাছে আমাদের অ্যাপ্লাই করতে হয় ফর টেকিং দ্য ক্লিয়ারেন্স, ইট ইজ কল্ড ডিওই, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট। কিন্তু আপনি ওয়ার্ল্ডের সব দেশের জন্য কিন্তু ডিওই বললে হবে না, আপনাকে এটা মনে রাখতে হবে higher authority বা highest authority, he has the ability to give the clearance of any project। অর্থাৎ যে কোনো প্রজেক্টের জন্য, যে কোনো কাজের জন্য সর্বোচ্চ যে অথরিটি, যার এই অ্যাবিলিটি আছে বা অনুমোদন দেওয়া, সেটা আমাদের দেশের জন্য হচ্ছে ডিওই। আপনি যদি বিদেশি ফরেন কোনো প্রজেক্টে কাজ করেন, ফরেন কান্ট্রিতে গিয়ে সেখানে ডিওই বলবেন না, সেখানে তাদের দেশের যে অথরিটি সেই বরাবর অ্যাপ্লিকেশনটা হবে। তাহলে ডিও এর বরাবর আমরা কয়টা ভাগে আমার প্রজেক্টটা ভাগ করব? গ্রিন, or it's amber A, amber B or red। চারটার ভিতর কোনটাতে পড়ে সেটা আগে আমাকে ডিফাইন করতে হবে। এখন আপনি এই চারটা কোথায় পাবেন? আমি কিছুক্ষণ পরে চারটার সমস্ত ধরনের লিস্ট বাংলাদেশের জন্য ইসিআর 97, আমি নাম বলেছিলাম কত ক্লাসে, এনভায়রনমেন্টাল কনজারভেশন রুল 1997 সালে যেটা হয়, তার আগে হয় 95 সালে ইসিএ, এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যাক্ট। অ্যাক্টের উপর ভিত্তি করে রুলসটা হয়েছে, ওখানে চার্ট দেওয়া আছে। এটাও কান্ট্রি ওয়াইজ স্লাইটলি ভ্যারি করে, সব দেশে একরকম না। আপনি যে দেশের প্রজেক্টে পার্সপেক্টিভে কাজ করবেন, সেখানে আপনাকে ওই দেশের হাইয়েস্ট অথরিটির কাছ থেকে তারা কোনটাকে রেড বলেছে, কোনটাকে গ্রিন বলেছে, গ্রিন অ্যাম্বার, অ্যাম্বার বলেছে, সেগুলো আমাকে জানতে হবে। দেন উই শুড প্রসিড অন ফর দ্য অ্যাপ্লিকেশন। এরপরে আমাকে অ্যাপ্লিকেশনের জন্য আগাতে হবে ওই অনুযায়ী, তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী। ডিওই আমাদের বলতেছে যদি আমার প্রজেক্টটা গ্রিন ক্যাটাগরি হয়, তাহলে আমাকে তিনটা জিনিস নিতে হবে। এক নম্বরে প্রজেক্টের জেনারেল ইনফরমেশন দিতে হবে। এক নম্বরে, দুই নম্বর হচ্ছে ডেসক্রিপশন অফ র ম্যাটেরিয়ালস এন্ড ফিনিশড প্রোডাক্ট। অর্থাৎ যেমন কথার কথা, আপনি একটা বড় রেস্টুরেন্ট দিবেন খুলনাতে, 5 স্টার একটা রেস্টুরেন্ট হোটেল দিবেন, অথবা কোনো হসপিটাল আপনি দিবেন, বা কোনো বেকারি বা ইট ভাটা দিবেন। সেখানে র ম্যাটেরিয়ালস কি, মানে আপনি কোন ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করবেন সেটার ডিটেইলস ডেসক্রিপশন আপনাকে দিতে হবে। এবং ফিনিশড প্রোডাক্ট, ফাইনালি আপনি সেখান থেকে কোন ধরনের প্রোডাক্ট পাবেন। যেমন আমি যদি সিমেন্ট ইন্ডাস্ট্রির কথা বলি অথবা রেস্টুরেন্টের কথা বলি, সিমেন্ট ইন্ডাস্ট্রিতে আমরা কি কি র ম্যাটেরিয়ালস থাকে? সিমেন্ট ইন্ডাস্ট্রিতে আমাদের র ম্যাটেরিয়ালস থাকে, সেখানে ক্লিংকার থাকে, জিপসাম থাকে, মেইনলি এই ধরনের ম্যাটেরিয়ালস গুলো সেখানে থাকে। কিছু ফ্লাই অ্যাশ বা অ্যাডমিক্সচার থাকে। ওটার জন্য আমাদের বাই প্রোডাক্ট আমরা সিমেন্ট পাই, সাথে সাথে আরো কি কি জিনিস পাই, ক্ষতিকারক কোনো প্রোডাক্ট পাবো কিনা, সেটা আমি কোন ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করতেছি ওইটা জানলে বুঝে যাবো এখান থেকে কোন ধরনের পলিউটেন্ট আসবে। সেই জন্য এটা আমাদের জানতে হয়। এবং আরেকটা যেটা লাগবে ফাইনাল এনওসি, নন অবজেকশন সার্টিফিকেট, যেটাকে আমরা এনওসি বলি। এই এনওসিটাও নিতে হবে, আর আপনাকে একটা এনওসি দিবে। এই এনওসি নিয়ে আপনি ডিওই বরাবর অ্যাপ্লাই করবেন। অবটেইনিং এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স, তখন ডিওই আমাকে এনভায়রনমেন্টের জন্য ক্লিয়ারেন্স দিবে। অর্থাৎ যদি তাদের ডিও এর যে রিকোয়ারমেন্ট সেটা আমি সব ফুলফিল করি, তখন তারা আমাকে ক্লিয়ারেন্স দিবে। আদারওয়াইজ বলবে আরো কিছু কাজ টাজ করে আসুন। ক্লিয়ারেন্স পাওয়ার পর কি হবে? such a clearance will be subject to renewal after each 3-year period। অর্থাৎ গ্রিন প্রজেক্টের জন্য 3 বছর আপনি এই ক্লিয়ারেন্স দিয়ে কাজ করতে পারবেন। 3 বছর পরে আপনাকে সেটা আবার রিনিউ করতে হবে। গ্রিনের জন্য কাজ শেষ। যদি অ্যাম্বার এ হয়, জেনারেল ইনফরমেশন দেওয়া লাগবে, জেনারেল ইনফরমেশন দিতে হবে, ডেসক্রিপশন অফ র ম্যাটেরিয়ালস, এনওসি দিতে হবে, সাথে সাথে প্রসেস ফ্লো ডায়াগ্রাম,
প্রসেস ফ্লো ডায়াগ্রাম কি? অর্থাৎ যেমন আমি যদি বলি রূপসাতে আমি একটা চিংড়ি ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি দেব, তাহলে অথবা সিমেন্ট ফ্যাক্টরির কথা যেটা আমি বলতেছিলাম, যদি আমি ওই উদাহরণটা গ্রিনের ক্যাটাগরির ভিতরে দিয়েছি, আদৌ ওইটা গ্রিন ক্যাটাগরির ভিতরে পড়ে না। আমি জাস্ট বোঝানোর জন্য যে ওইসব জায়গায় আমি কোন ম্যাটেরিয়ালস ব্যবহার করব সেটার একটা উদাহরণ দেওয়ার জন্য আমি সিমেন্ট ইন্ডাস্ট্রি নিচ্ছি, বাট ওটা কিন্তু কখনোই গ্রিন ক্যাটাগরির ভিতরে পড়ে না, এটা মনে রাখবেন। আবার কেউ এটা মনে করে না স্যার এটা গ্রিনের পড়ানোর সময় এটা বলছে তাই ওইটা হয়তো গ্রিন হবে না, ওইটা গ্রিন হবে না, ওইটা হয়তো অ্যাম্বার বি বা রেড ক্যাটাগরি এগুলোর ভিতরে পড়বে। প্রসেস ফ্লো ডায়াগ্রাম হচ্ছে আমি ইন্ডাস্ট্রিতে বা আমি যে ফ্যাক্টরি দিতে চাচ্ছি বা যেখানে কাজ করতে চাচ্ছি সেটা কার্য পদ্ধতি কেমন হবে। যেমন আমি যদি একটা রিসাইক্লিং ইন্ডাস্ট্রি দিই, যেখানে ওরা সিটির প্লাস্টিক বোতল, কাচের বোতল অথবা এই লেখা কাগজ, ছিঁড়া বই, এই সমস্ত ইন্ডাস্ট্রি আছে রূপসাতে, মানে খুলনাতে লবণচড়ার দিকে ওখানে একটা আছে, আমি ওইটা শুনেছি, দেখিনি, যাইনি। তবে এটা আমাদের গোয়ালখালীতে যদি কেউ যাওয়া আসা করেন, খুলনা গোয়ালখালী বিএন কলেজের যে রোডটা আবু নাসের ঢোকার আগে যে হাইওয়েটা N7, ওর পাশে দেখবেন কিছু স্ক্রাবিং ফ্যাক্টরি, ছোটখাটো ফ্যাক্টরি আছে, যারা প্লাস্টিকের বোতলগুলাকে সুন্দর করে কেটে সাইজ করে ছোট 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 সাইজ করে রাখে, ওগুলোকে পরবর্তী তারা বিক্রি করে, ওটা থেকে প্লাস্টিকের মন্ড তৈরি করে, মন্ড থেকে আবার নতুন প্লাস্টিক বানায়। তো তখন তাদেরকে প্রসেস ডায়াগ্রাম দেখাতে হবে, তারা কালেকশন করবে, সেখান থেকে সেটাকে ক্লিন করবে, শ্রিঙ্কেজ করবে, ওই মেশিন দিয়ে কেটে ছোট ছোট সাইজ করবে, প্যাকেজিং করবে। সেখান থেকে যদি কোনো ওয়েস্ট ম্যাটেরিয়ালস হয়, ওটাকে তারা কিভাবে ডিসপোজ করবে। ডিসপোজ মানে হচ্ছে যেমন আমরা বাসা বাড়িতে যখন রান্না বান্না করি, ময়লা আবর্জনা পানি আসে বা বাথরুমে যে আমাদের বাথিং বা লন্ড্রি যে সমস্ত ওয়াটার ওয়েস্ট ওয়াটার যায়, সেগুলো আমরা কি করি, সুন্দর করে পাইপ দিয়ে বা বেসিন দিয়ে পাইপ টেনে দূরে কোথাও নিয়ে সেটাকে আমরা ডিসচার্জ করি বা সেখানে এটাকে রাখি। এটাকে বলা ইফ্লুয়েন্ট, অর্থাৎ আমার উচ্ছিষ্ট বা বর্জ্য পদার্থ যেগুলা, এটাকে আমরা ইফ্লুয়েন্ট বলি। বাট ইফ্লুয়েন্ট অনেক হিউজ অ্যাসপেক্টে ইউজ হয়, আমি জাস্ট সংক্ষেপে আপনাদের বোঝানোর জন্য বললাম। তো সেগুলো কিভাবে ডিসপোজ করব, মেনটেন করব, সমস্ত চার্ট দিতে হবে। দেন তারা আমাকে একটা সাইট ক্লিয়ারেন্স দিবে। সাইট ক্লিয়ারেন্স মানে হচ্ছে আমি যেই জায়গায় এই কাজটা করব, দেখেন গ্রিন ক্যাটাগরির জন্য কোনো সাইট ক্লিয়ারেন্স দরকার নাই, বাট এম্বার এর জন্য সাইট ক্লিয়ারেন্স, অর্থাৎ আমি যেখানে আমার ফ্যাক্টরি দিব সেখানে আদৌ এটা দেওয়া যাবে কিনা। কথার কথা, মনে করেন আমি একটা রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে আমি বললাম একটা ব্রিক ফিল্ড বানাবো, অথবা আমি ওখানে কি করব, ওখানে মনে করেন যে বিশাল বড় নয়েজ হয়, যেমন গ্রাইন্ডিং, বিভিন্ন যেখানে বড় বড় মোটর চালানো হয়, যেমন হচ্ছে বাজারগুলোতে আপনারা দেখবেন যে গ্রাইন্ডিং বিভিন্ন মেশিন আছে, বিভিন্ন ঘাই থাকে বা বিভিন্ন ইন্ডাস্ট্রি থাকে যেখানে অনেক শব্দ হয়, এরকম কোনো মেশিন চলবে, সেটা কিন্তু আপনি রেসিডেন্সিয়াল এরিয়া সোনারাঙ্গা সেকেন্ড ফেজের ভিতরে চাইলে বানাতে পারবেন না, বা মুজগুন্নি আবাসিক এলাকায় এটা বানাতে দিবেন না, এটা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া। অথবা কোনো মন্দিরের পাশে, কোনো মসজিদের পাশে বা ডিসি কার্যালয়, কোনো গুরুত্বপূর্ণ স্ট্রাকচার যেখানে শব্দ হলে, বা হসপিটালের পাশে, এসব জায়গায় কিন্তু আপনি এগুলা, বা স্কুল কলেজের পাশে চাইলে আপনি এগুলা করতে পারবেন না। সেই জন্য আগে কি করতে হবে, আমাকে সাইট ক্লিয়ারেন্স নিতে হবে। যে আমি যদি ফুড ইন্ডাস্ট্রি দিই, তাহলে নদীর পাশে আমি দিতে পারবো না, কিন্তু এখন তো নদীর পাশে আমাকে দিতে হবে, লোকালয়ের ক্ষতি হবে। তখন তারা কি করবে, আমাকে সাইট ক্লিয়ারেন্স দিবে, ঠিক আছে হ্যাঁ আপনি নদীর পাশে বানান। তাহলে নদীর পাশে বানাতে হলে নদীতে আপনি ডাইরেক্ট ফেলাতে পারবেন না, এটাকে ট্রিটমেন্ট করতে হবে, সেটাই ইফ্লুয়েন্ট ডিসপোজাল সিস্টেম, এটা আমার এখানে অ্যাড করে দিতে হবে। এরপরে আমাকে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। তখন তারা আমাকে সমস্ত শর্তগুলো দিবে, শর্তকে ফুলফিল করলে তারা আমাকে ক্লিয়ারেন্স দিবে। এই ক্লিয়ারেন্স গুলা 1 বছর পর পর আমাকে রিনিউ করতে হবে। Such a clearance will be subjected to renewal after each 1 year period. প্রত্যেক 1 বছর পর পর আমাকে এটা ক্লিয়ার করতে হবে, মানে ক্লিয়ারেন্স দিতে হবে। তাহলে এরপর আমি যদি এম্বার বি তে যাই, এম্বার বি তে সেখানে আমাকে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স দিয়ে এটা 1 বছর পর পর করতে হবে। বাট আমি যদি রেড ক্যাটাগরিতে যাই, দেখেন এখানে কি আছে, এম্বার এবং রেড ক্যাটাগরিতে অনেক কিছু নতুন আছে। যেমন ইনিশিয়াল এনভায়রনমেন্টাল এক্সামিনেশন, IEE,
এরপর আছে ফিজিবিলিটি স্টাডি, অর্থাৎ আমি যে এখানে একটা কাজ করব আমাকে ডিটেইলস ফিজিবিলিটি স্টাডি করতে হবে। ফিজিবিলিটি স্টাডি কি জিনিস? কোন একটা প্রজেক্টের আগে সেই প্রজেক্টের আদ্যপান্ত সমস্ত কিছু বিস্তারিত বর্ণনা ফিল্ডে গিয়ে এবং ডিজাইন দিয়ে বিভিন্ন ভাবে যে করা হয় সেটাকে বলা হয় ফিজিবিলিটি স্টাডি। যেমন আমরা যদি কোথাও একটা রোড করতে যাই, তাহলে আমাকে আগে, আমি হোয়াইট বোর্ড শেয়ার দিচ্ছি, হোয়াইট বোর্ড শেয়ার দিয়ে দেখাচ্ছি। মনে করেন এইভাবে আমি এখানে একটা রোডের প্রজেক্ট করব, তাহলে এই রোড করার আগে এখানে হয়তো অনেকগুলো কাল্টিভেটেড ল্যান্ড, মানে চাষযোগ্য জমি ছিল। এখানে হয়তো কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল, এখানে হয়তো খাল ছিল, এখানে হয়তো কোনো শতবর্ষী বৃক্ষ গাছপালা এরকম আছে। তো আমাকে ফিজিবিলিটি স্টাডি অনেক ধরনের হয়। এনভায়রনমেন্টের জন্য যদি ফিজিবিলিটি স্টাডি করি, আমাকে দেখতে হবে যে এই যে আমি অ্যালাইনমেন্ট রুটটা ঠিক করতেছি, এই রুটে আমার কোন কোন বিষয়গুলো বাদ দিতে হচ্ছে, কোন কোন অসুবিধার সম্মুখীন হতে হবে, সেগুলাকে কিভাবে দূর করা যায়, সেগুলাকে কিভাবে এলিমিনেট করে বা ক্ষতিকারক প্রভাবকে বাদ দিয়ে বা মিনিমাইজ করে বা সেটাকে মডিফাই করে কিভাবে আমি এই কাজটা করতে পারি, এটার জন্য এক্সপার্টাইজ প্যানেল থাকবে, তারা মিলে স্টাডি করে দিবে। এবং এখানে যদি কনস্ট্রাকশন হয়, এখানকার আশেপাশে যদি কোনো ওয়াটার সোর্স থাকে সেটা দূষিত হতে পারে, লোকজন যদি আশেপাশে থাকে, এখানে কাজ হবে রাতে দিনে কাজ হবে, অনেক মেশিন চলবে, সেগুলোর নয়েজের কারণে এদের ক্ষতি হবে কিনা, এখানে আমি যদি রাস্তা বানাই পিচ ঢালাই দিব, এখানে পিচিং করব, সেগুলোর কালো ময়লা বের হবে, সেগুলোর জন্য কোথায় ফেলবো, নদীতে ফেলবো কিনা, এখানকার যদি কোনো বিলুপ্ত কোনো প্রজাতির প্রাণী আছে কিনা যেগুলো আমার কাজের কারণে ফুললি বিলুপ্ত হয়ে যেতে পারে, এরকম সমস্ত বিষয়গুলো মাথায় রেখে যে স্টাডিটা করা হয়, এবং এই স্টাডিটাকে বলা হয় ফিজিবিলিটি স্টাডি। এই পর্যন্ত কারো কি কোনো কোশ্চেন আছে? থাকলে করতে পারেন। আপনারা কি বুঝতে পারতেছেন সবাই? শুনতে পাচ্ছেন আমাকে? একটু রেসপন্স করবেন কুইকলি। জি স্যার। সমস্যা আছে কারো কোথাও? না স্যার। এরপরে এই যে ইমন সাহেব, ক্লাসে আছেন? সিয়ার নাই? ঠিক আছে, তাহলে আমি পরবর্তী অংশে যাচ্ছি যদি কোনো সমস্যা। স্যার আছি ক্লাসে আছি আমি। আপনি আছেন? আচ্ছা, জি স্যার আছি। এই যে কোথাও কোনো সমস্যা আছে বুঝতে যেগুলো পড়াইলাম? না স্যার। ওকে, ঠিক আছে, কারো কোনো সমস্যা থাকলে আবার ক্লাস শেষে বলবেন, আমি নতুন টপিকসে যাচ্ছি। এইভাবে আপনারা প্রত্যেকটার জন্য ক্লিয়ারেন্স নেবেন। এবং এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, ক্লিয়ারেন্স নেওয়ার পরে আমরা কিভাবে এই কাজটাকে আগাবো সেটাকে বলা হয় ইএমপি, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান। ইএমপি যেটাকে বলা হয়, অর্থাৎ এই যে বিভিন্ন সমস্যা আসতেছিল, মনে করেন যে এখানে লোকালয় আছে, গাছ আছে, বিভিন্ন ডিফিকাল্টি সমস্যা আছে, এই সমস্যাগুলোকে কাজ করার সময় আমি কিভাবে এনভায়রনমেন্টের ক্ষতি না করেই আমি কাজগুলোকে করব, সেটার জন্য যে আমি একটা নীতিমালা দিব, এটাকে বলা হয় ইএমপি, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান। আর যদি রেড ক্যাটাগরির প্রজেক্ট হয় তাহলে ইআই এর পাশাপাশি, সরি আইইই যদি স্মল প্রজেক্ট হয় অর্থাৎ এম্বার বি হয়, তাহলে আইইই অর্থাৎ এনভায়রনমেন্ট ইনিশিয়াল এনভায়রনমেন্টাল এক্সামিনেশন করলে হয়ে যাবে, আর ইএমপি দিলেই হবে। বাট যদি রেড ক্যাটাগরির হয়, আইইই এর পাশাপাশি ইআইএ এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট যে প্ল্যান সেটাও দিতে হবে, বাকি সব সেম। এটার জন্য বাংলাদেশে বিভিন্ন এনভায়রনমেন্টের কনসালটেন্সি বড় বড় ফার্ম আছে বা বিদেশি অনেক সংস্থা আছে, এরা এই সমস্ত কাজগুলা করে থাকে, এদেরকে দিয়ে করাতে হয় কাজগুলা। আপনার প্রজেক্ট আপনি করলে হবে না। এই যে এখানে দেখেন রেড ক্যাটাগরি কি কি আছে, আমি
আমি দেখাচ্ছি আপনাদের। এখানে ডেসক্রিপশন দেওয়া আছে, আমি যে কথাগুলো বললাম সেগুলো আছে এখানে লেখা। যে চার্টগুলো করালাম সেই চার্টের আমি দেখাবো কোনটা রেড ক্যাটাগরি, কোনটা কি, যেমন গ্রিন ক্যাটাগরি অ্যাসেম্বলিং এন্ড ম্যানুফ্যাকচারিং টিভি রেডিও টিসি, অর্থাৎ অ্যাসেম্বলি করবেন এবং ম্যানুফ্যাকচারিং করবেন টিভি রেডিও গ্রিন ক্যাটাগরি। অ্যাসেম্বলিং অফ টেলিফোন, অর্থাৎ বাইরে থেকে বিভিন্ন প্রোডাক্ট কিনে এনে শুধু দেশে জোড়া লাগাবেন। বুক বাইন্ডিং যদি করেন। রুপ এন্ড ম্যাট, ওই যে বিভিন্ন ম্যাট যে সমস্ত বিক্রি করে দোকান পাট, যেগুলা মেড অফ কটন, জুট, আর্টিফিশিয়াল ফাইবার, এগুলা হইলে সেটা গ্রিন ক্যাটাগরি। এরপরে ফটোগ্রাফি, মুভি এবং এক্সরে এক্সক্লুড, এই দুটা বাদে যে সমস্ত ফটোগ্রাফি সেন্টার আছে সেগুলো গ্রিন ক্যাটাগরি। এরকম আপনার এই নামগুলো সব রিডিং করবেন, এগুলা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো আমি হয়তো পরীক্ষায় বললাম যে 10টা গ্রিন ক্যাটাগরি প্রজেক্টের নাম লেখেন এবং এই গ্রিন ক্যাটাগরি প্রজেক্টের জন্য কিভাবে ক্লিয়ারেন্স নেবেন আমাকে বুঝায় বলেন। এটা একটা কোশ্চেন হতে পারে। এভাবে গ্রিন, রেড যত ক্যাটাগরি আছে সবগুলো আপনারা এখান থেকে দেখবেন। এরপরে যদি আমরা নতুন একটা টপিকসে যাই, সেটা হলো আমাদের ইমপ্যাক্ট প্রেডিকশন এন্ড অ্যাসেসমেন্ট। এই শীটটা আমি আপনাদের দিয়ে দেব, লেকচার 3। এর নামই লেকচার 3, কিন্তু আমাদের লেকচার 4-5টা মতো হবে আর কি। অর্থাৎ কোন একটা প্রজেক্টে আমি ইমপ্যাক্ট ভ্যালু কিভাবে বের করব। ইমপ্যাক্ট বোঝেন তো? ইমপ্যাক্ট হচ্ছে, আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে সোশ্যাল বা ইকোনমিক বা কালচারাল, আমার এই প্রজেক্টটা করতে গেলে যে সমস্ত সেক্টরগুলা প্রজেক্টের সাথে ইনভলভ, প্রজেক্টের কারণে এদের উপর কোন ধরনের প্রভাব পড়বে সেটাকে বলা হয়েছে ইমপ্যাক্ট। এই ইমপ্যাক্ট গুলো আমাদেরকে ক্যালকুলেশন করে, হিসাব নিকাশ করে আমাদেরকে বের করতে হবে। সেটা বের করার জন্য আমরা কি করব, এটা ওইরকম নির্দিষ্ট নাই। দেখা যাচ্ছে 5 জনে বসলেন, আমি একটা সেক্টরে মার্কিং করলাম 5, আপনি সেখানে 3 বা 4ও দিতে পারেন। এই জন্য যারা এক্সপার্টাইজ প্যানেল থাকে, এই প্যানেল বসে তারা এই মার্কিং গুলা করে, মার্কিং এর এভারেজটা নিয়ে কাজগুলা করা হয়। তাহলে এটাকে সংক্ষেপে আমরা কি বলবো? সংক্ষেপে বলবো ইআইভি, এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট ভ্যালু। এই ভ্যালুর উপরে নির্ভর করবে যে আমার এই প্রজেক্টের কারণে কোন সেক্টরটা বেশি ক্ষতিগ্রস্ত হবে, কোন সেক্টরটা কম ক্ষতিগ্রস্ত হবে। যেটার ইমপ্যাক্ট ভ্যালু বেশি আসবে সেটা ক্ষতিগ্রস্ত বেশি হবে, তার প্রতি আমাকে এক্সট্রা কেয়ার বা মেজারমেন্ট নিতে হবে, ব্যবস্থাপনা করতে হবে। আদারওয়াইজ যদি কম হয় তাহলে আমি কম করলে হয়ে যাবে। এটা সূত্র হলো EIV is equal to VIWI। VI কি? VI হচ্ছে relative change of the environmental quality of parameters, আর WI হচ্ছে relative impact or weight or parameters। এটা হয়তো আপনারা কিছুই বোঝেন নাই, আমি আপনাদেরকে বোঝাই বলি। মনে করেন যে আমরা এটা যদি কোনো লোকাল একটা ফুড ইন্ডাস্ট্রি বানাবো, এখান থেকে এখানে ডিসচার্জ হবে ওয়াটার, ওয়েস্ট ওয়াটার পড়বে। যদি ওয়েস্ট ওয়াটার আমরা এখানে ফালাই নদীতে, ট্রিটমেন্ট করার পরে ওয়েস্ট ওয়াটার তো ওয়েস্ট ওয়াটারে যতটুকু ট্রিটমেন্ট করি কিছু তো ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এই ওয়াটার এখানে পড়ার ফলে এনভায়রনমেন্টে কোন কোন ব্যাপারগুলো ক্ষতিগ্রস্ত হবে। আমি যদি এটা যদি কঠিন হয়, আমি একটু সহজ করে বলি। মনে করেন যে রেল লাইন বানাবে আপনার বাড়ির পাশ দিয়ে। এখন যে রেল লাইন বানাবে সেখান থেকে মনে করেন যে 50 ফিটের ভিতরে সমস্ত বাড়ি ঘরকে তারা টাকা দিয়ে অন্য জায়গায় সেটেলমেন্ট, আবাসনের ব্যবস্থা করে দিয়েছে। আপনার ঘর পড়ছে 60 ফিটের ভিতরে বা 60 মিটারের ভিতরে, আপনাকে তারা ওখান থেকে সরাই টাকা দেয়নি। এখন আপনার উপর কি পরিমাণ ইমপ্যাক্ট আসবে
অথবা তারা যে 50 মিটারে বা কেন ধরলো, 60 মিটার বা 70 মিটার যদি তারা ধরতো, তাহলে এই বাসার উপরে কি পরিমাণ ইম্প্যাক্ট করতো। ইম্প্যাক্ট কি কি আসবে? যখন ট্রেন যাবে অনেক নয়েজ হবে, শব্দ হবে, সেখানে যারা বাচ্চা অল্প বয়স্ক আছে এদের হ্যাম্পার্ড হবে শ্রবণ শক্তিতে, এবং যারা বয়স্ক তারা, আর যদি অসুস্থ ব্যক্তি থাকে, আর ওই রাত দুপুরে যদি ট্রেন যায়, তখন তো যারা একটু হার্ট দুর্বল, দেখা যাচ্ছে স্ট্রোক করে বসলো বা ভয় পেয়ে গেল, বিভিন্ন ক্ষতি হতে পারে। তাহলে এনভায়রনমেন্টাল প্যারামিটার যেটা, সেটা আমি কনসিডার করলাম যে নয়েজের কারণে এই ধরনের ক্ষতি হতে পারে, এবং ক্ষতির মাত্রা কতটুকু। যে লোকটা নাকি 10 মিটারের ভিতরে আছে তার যে ক্ষতি হবে, আর যে নাকি 100 মিটারের ভিতরে আছে, দুজনের কি একই ক্ষতি হবে? একই ক্ষতি না হবে। স্যার, তাহলে যে 10 মিটারের ভিতরে আছে তাকে যদি আমি ওয়েটেজ দিয়ে 5-এর ভিতরে 4, তাহলে যে 100 মিটার আছে তাকে তো 5-এর ভিতরে দেবো কত? 2। 0। জিরো তো দিব যদি আরো দূরে হয়, যেখানে আমরা নয়েজ মাপবো। নয়েজের জন্য স্ট্যান্ডার্ড ভ্যালু কত? রেসিডেন্সিয়ালের জন্য 45 এবং নরমাল মিক্সড এরিয়ার জন্য 55। তাহলে আমি ধরলাম 55 আমার বেস লাইন। আপনি এটাকে বলে ফিজিবিলিটি স্টাডি যখন করবেন, তখন আপনি দেখবেন যদি রেল লাইন না হইতো, রেল লাইন না হইলে এখানে নয়েজ নরমালি কত হয়। মনে করেন যে আমি দেখলাম যে রেল লাইন নাই, এখন বর্তমানে এখানে নয়েজ 55। যখন আমি রেল লাইনের কাজ শুরু হইল, তখন যদি ওখানে 75 হয়, তখন আমাকে ওই সমস্ত লোকালিটির মানুষের জন্য, যাতে তাদের নয়েজটা 75 না হয়ে কাজের এখানে 75 হচ্ছে, এই কারণে এদের কাছে 75 যাচ্ছে, তখন আপনি এখানে কোনো নয়েজ বেয়ারিং ওয়াল দিয়ে দিবেন, বড় গাছপালা বা ভেজিটেশন লাগাই দিবেন। আপনারা যদি পদ্মা সেতুর যেই লিংক রোডের পাশে মাওয়া যদি যেয়ে থাকেন আপনারা মাদারীপুরের দিকে, অর্থাৎ জাজিরা না, জিঞ্জিরা শরীয়তপুর ওই মাথায় যেই আবাসন এলাকাগুলো আছে, সেনাবাহিনী কাজ করতেছে, তো ওরা দেখবেন যে ওদের যে বাউন্ডারি ওয়ালটা দিয়েছে, ওরা বাউন্ডারি ওয়াল দেওয়ার পরে ওরা একটা কাঁটা তারের মতো ছোট বেড়া দিয়েছে, সেখানে ওই স্বর্ণলতার মতো এক ধরনের গাছ আছে যেগুলো খুব ঝাপড়ায় হয়, ওইগুলা দিয়ে দিছে। ওইগুলা দেওয়ার হয় কি, পাশ দিয়ে যে রাস্তা যে নয়েজ, ও ভিতরে ভাবে যায় না, কারণ প্রথমে ভেজিটেশন লেয়ার দেওয়া, এরপরে ওয়াল দেওয়া, এরপরে ওদের আবাসন। এতে হচ্ছে কি, ওই ধুলাবালি ও গাছপালা আটকে যাচ্ছে, শব্দ আটকে যাচ্ছে। তাহলে রাস্তায় যদি 80 থাকে, সবসময় গাড়ি যায় ওখান দিয়ে, তো ঘর বাড়ির ভিতরে হবে 45, মানে 45 বা 55। তাহলে তারা এই ক্ষতিটাকে কমায় আনছে। এইটা যাবে আপনার ফিজিবিলিটি স্টাডির উপর বেস করে, যে ইএমপি আসবে, সেই ইএমপি এর ভিতরে যাবে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান। আপনি কিভাবে ম্যানেজ করবেন এই নয়েজটাকে, 75 থেকে কমায় 55 আনবে। তাহলে এখানে যে 75 হলে ক্ষতি হবে কি পরিমাণ, ক্ষতি না বুঝলে আপনি সেখানে মেজারমেন্ট কিভাবে করবেন? এই ক্ষতির জন্য বুঝতে হবে আমাকে এখানে ফিজিবিলিটিতে নয়েজ আছে 55, রেল লাইনের যে মেশিন বা যে সমস্ত অ্যাপারেটাস দিয়ে কাজ করবেন, প্রত্যেকটা ওই যেগুলোতে নয়েজ হয়, ওই অ্যাপারেটাসের গায়ে লেখা থাকে এই মেশিনে এই পরিমাণ নয়েজ প্রডিউস করে এত মিটার দূরে। যেমন আমি একটা মেশিন কিনছিলাম, লেখা আছে সেটা যে মেশিনের যে সোর্স থেকে 10 সেন্টিমিটার দূরে 75 ডেসিবেল নয়েজ ক্রিয়েট করবে, এরকম লেখা থাকে। সেটা দেখে আপনি বুঝতে পারবেন। এইভাবে যে মার্কিং করবেন, সেটাকে বলা হয় টোটাল ওয়েটেজ। দুটাকে মাল্টিপ্লাই করে আমরা দেখব নয়েজ কত আসে। যেমন এখানে একটা একটা কোশ্চেনারি প্রজেক্ট দেখাইছে আমরা, কোশ্চেন 1, in a project following data are collected, find individual impact value and combined impact value প্রজেক্টের জন্য। এখানে জিনিসগুলো দেওয়া আছে, RIV মানে রিলেটিভ ইমপ্যাক্ট ভ্যালু, এই যে প্রথমটা VI রিলেটিভ চেঞ্জ অফ এনভায়রনমেন্টাল কোয়ালিটি প্যারামিটার, রিলেটিভ ইমপ্যাক্ট ভ্যালু, আর DOI হচ্ছে কি ডিগ্রি অফ ইমপ্যাক্ট এন্ড ডিগ্রি অফ ইমপ্যাক্ট, আর EIV হচ্ছে এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট ভ্যালু। সেখান থেকে আমাদের
প্যারামিটার গুলাকে কনসিডার করে আনতে হবে সব। রেঞ্জ অনুযায়ী কোন রেঞ্জের ভিতরে কোনটা পড়তেছে সেখান থেকে আমরা এই ভ্যালুগুলো পেতে পারি। যেমন এটার ভ্যালু ছিল 15, ল্যান্ড এন্ড ফিশ হ্যাবিটেন্ট এর ভ্যালু ছিল 15, তার সাথে 2 মাল্টিপ্লাই করলে -2, এটা হচ্ছে 30। লস অফ ভেজিটেশন এটা হচ্ছে 21, বাট ইমপ্যাক্ট হচ্ছে 0, অর্থাৎ যে কাজটা করবেন সেখানে ভেজিটেশনের কোনো ইমপ্যাক্ট আসবে না, তাহলে ইআইভি কত হবে? 0। এইভাবে আপনারা এটা একটু দেখবেন, দেখে জিনিসটা সামারি, প্রত্যেকটা জন্য সামারি করবেন। সামারিতে সবগুলো যোগ করবেন প্লাস মাইনাস মিলে। দেখেন এটা যোগ করে আছে -6, এটা যোগ করে আছে +3, তার মানে হচ্ছে +3 মানে সেখানে এখানে ইমপ্যাক্ট আসবে। আর যেখানে -60 এখানে ওরকম ইমপ্যাক্ট আসতেছে না। কিন্তু এটা তো ওভারঅল, ইন্ডিভিজুয়াল যদি কোনো জায়গায় ইমপ্যাক্ট বেশি থাকে, যেমন এখানে এই প্রজেক্টে 60 আছে, এখানে 86, সরি 60 আছে কোথায়? রোড কমিউনিকেশন। যে রোড কমিউনিকেশন, এই কমিউনিকেশনে অনেক ইমপ্যাক্ট করবে। তাহলে আপনি ফিজিবিলিটি স্টাডি করার সময় যখন ইএমপি করবেন, ইএমপি তে এই রোড প্রজেক্ট কমিউনিকেশনটাকে মেজারমেন্টে বেশি প্রায়োরিটি দেওয়া লাগে, বাকিগুলা ওইভাবে তুলনামূলকভাবে না দিলেও হবে। অর্থাৎ একটা তো ওভারঅল প্রজেক্টের জন্য করবেন, ওভারঅল প্রজেক্টের ওয়েটেজ বের করার পরে ওখানকার যে ইন্ডিভিজুয়াল প্যারামিটার সেগুলো আরো করবেন। ওভারঅল দেখে বুঝতে পারবেন যে আপনার ওভারঅল প্রজেক্টটা কতটুকু এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। সেটা যদি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হোক বা না হোক, যেটাই হোক ওই অনুযায়ী মেজারমেন্ট নেব। মেজারমেন্ট নেওয়ার আমাদের দেখতে হবে যে কোন বিষয়টা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটাকে বেশি কনসিডারেশন দিতে হবে, যেটা কম সেটাকে কম দিতে হবে। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ।